কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো চলে এলো। কেমন আছো তোমরা, কেমন লাগছে গল্প, সেগুলো একটু জানাও। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ডায়েট টিপসে তোমাদের কার কি উপকার হলো কই সেটা তো বললে না, সেটাও জানাও। আজকে তোমাদের জন্য গল্প ছলিমুদ্দিন নসিব, অজয় রায়ের লেখা। গল্পটা কি সেটা তো বলছি, কিন্তু তার আগে বলি আজকেও কিন্তু গল্পের শেষে থাকবে একটা কুকিং টিপস, যেটা ডায়েটেও কাজে লাগে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটুখানি গল্পটা শুনি। ছলিমুদ্দিন নসিব, অজয় রায়ের লেখা। ভেসে চলেছে নবাবের বজরা নদীর বুকে। সন্ধে নেমেছে, আকাশে চাঁদ ওঠেনি তখনও। তীরের গাছপালা ঝোপঝাড়কে মনে হয় যেন চাপ চাপ গাঢ় অন্ধকার। বোটের গায়ে স্রোত ধাক্কা মারে, ছলাৎ ছলাৎ শব্দ ওঠে। বোটের ছাদে বসে আছেন নবাব বাহাদুর, ফুরফুরে ঠান্ডা হাওয়ায় মৌজ করছেন। বোট একটা চওড়া খালের মধ্যে বাঁক নিয়ে ঢোকে। এই খাল ধরে একটু এগোলেই পড়বে ছোট এক গঞ্জ। গঞ্জে আছে দোকানপাট। গঞ্জের ঘাটে নোঙর করবে নবাবের বোট। রান্না বান্না খাওয়া দাওয়া হবে, রাত ওখানেই কাটবে। আবার সকালে যাত্রা হবে নদীপথে। নবাব প্রতি বছর এমনি সময় বোটে করে বেরোন। উদ্দেশ্য খাজনা আদায় এবং মহালগুলির তদারকি করা। এই উপলক্ষে বেশ বেড়ানো হয় কদিন। শিকার হয়, সঙ্গে থাকে মাঝি, মাল্লা, পাইক ও দু একজন কর্মচারী। গঞ্জের কাছাকাছি পৌঁছেছে বোট, চলছে ধীরে ধীরে। হঠাৎ নবাবের কানে এলো এক অদ্ভুত আওয়াজ, একেবারে জলের ধারে। বোটের ঠিক পাশাপাশি একটা বড় গাছ, পেছনে আকাশ পটে শুধু আঁকামাকা সীমারেখাটুকু নজরে পড়ে। ডাল পালা পাতা সব মিলেমিশে জমাট কালো। ওর মধ্যে আগুনের ফুলকির মতন শাঁ শাঁ করে ছুটছে জোনাকি পোকা। হ্যাঁ, শব্দটা যেন আসছে ওই গাছের ওপর থেকে। নবাব উৎকর্ণ হয়ে শোনেন কেমন অদ্ভুত গোহানির মতন আওয়াজ, খুব ক্ষীণ, থেকে থেকে হচ্ছে। কিসের? কোনো চেনা পশু পাখির ডাক তো মনে হচ্ছে না। নবাবের কৌতূহল জাগে, ডেকে বলেন মাঝিদের, ওরে শোন, একটা শব্দ উঠছে, কিসের শব্দ বলতো? মাঝিদের হাব ভাব দেখে বোঝা যায় তারাও শুনেছে ওই শব্দ। একজন একটু থতমত ভাবে বললে, আগে হুজুর শুনছি, কিসের কে জানে, রাত বিরেতে কত কি ডাকে। কিরকম দেখতে হচ্ছে রহস্যটা? নবাব হুকুম দিলেন, বোট ভেরাও, খোঁজ করো কিসের আওয়াজ। বড় মাঝি ভয়ার্ত স্বরে বলে উঠল, হুজুর অমন কম করবেন না, বিপদে পড়ব। এ কি জ্যান্ত প্রাণীর গলা? একবার উনাদের খপ্পরে পড়লে আর প্রাণে বাঁচবো না কেউ। চলুন হুজুর, তাড়াতাড়ি পথটুকু পেরিয়ে যাই ভালোয় ভালোয়। নবাব বেজায় সাহসী, ভূতটুত মানেন না, তেড়ে গর্জে উঠলেন, খবরদার, থামাও বোট। কি আর করবে মাঝিরা? নবাবের হুকুম না মানলে গর্দান নির্ঘাত যাবে। বেচারারা ইষ্টনাম জপতে জপতে তীরে বোট লাগালো, সেই ভুতুরে গাছটা থেকে যথাসম্ভব দূরে। 4-5 জন বাইক এবং স্বয়ং নবাব পাড়ে নামেন। নবাবের এক হাতে টর্চ, এক হাতে বন্দুক, পাইকদের কাছেও একটা জোরালো টর্চ। চলো ওই গাছের নিচে, নবাব অর্ডার দিলেন। বাছা বাছা জোয়ান মরদ পাইক, দুর্দান্ত লেঠেল সব, কিন্তু তাদের মুখ শুকনো, ঠক ঠক করে কাঁপছে। তারা ঝগড়া কাজিয়া করতে ওস্তাদ, দুনিয়ার কাউকে পরোয়া করে না। নবাবের আদেশে যে কোনো শত্রুর সামনে ঝাঁপিয়ে পড়ে, প্রাণ নিতে বা দিতে পারে হাসি মুখে। কিন্তু সে হলো সব জ্যান্ত জীবের সঙ্গে কারবার। অশরীরী ভূত জিন দানর বিরুদ্ধে তাদের বাহুর শক্তি বা লাঠির দাপট কি কাজে আসবে? এ তো স্রেফ মরণের ফাঁদে নিজের প্রাণটাকে সঁপে দেওয়া। আর বদরাগী পিশাচ দানকে ঘাঁটালে তারা যে কি ভীষণ প্রতিশোধ নেয়, সেসব গল্প তারা অনেকে শুনেছে। আর বদরাগী পিশাচ দানব এইগুলোকে যদি লড়াই করার জন্য দাঁড়ানো হয়, অশরীরী ভূত জিন দানর বিরুদ্ধে তাদের বাহুর শক্তি বা লাঠির দাপট কি কাজে আসবে? এ তো স্রেফ মরণের ফাঁদে নিজের প্রাণটাকে সঁপে দেওয়া।
আর বদরাগী পিশাচ দানকে ঘাঁটালে তারা যে কি ভীষণ প্রতিশোধ নেয় সেসব গল্প তারা অনেকে শুনেছে। কিংবা এ হতে পারে পেতনি শাকচুন্নির চালাকি। এ নিয়ে বিনিয়ে কেঁদে কাছে ডেকে এনে তারপর ঘাটটি মটকাবে। ভয় পাইকদের আর পা যেন চলে না। নবাব হুঙ্কার ছাড়েন, কি বেটারা দাঁড়িয়ে কেন? কানে কথা ঢুকছে না বুঝি? চল চল গাছের কাছে, যে পালাবার চেষ্টা করবি গুলি করে মারবো তাকে, মনে রাখিস। অগত্যা পাইকরা এগোয়। নবাবের মেজাজ তারা জানে। বেমক্কা গুলি খেয়ে আগে ভাগে ভবলীলা সাঙ্গ হওয়ার চেয়ে দেখাই যাক কদ্দূর কি গড়ায়। গায়ে গায়ে ঠেলাঠেলি করে দলটা ধীরে ধীরে গিয়ে গাছের নিচে দাঁড়ায়। মুখে বিড়বিড় করে, রাম 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 রাম। প্রকাণ্ড ঝাঁকড়া তেঁতুল গাছ, কয়েকটা ডাল ঝুঁকে পড়েছে জলের ওপর। আওয়াজ আরো স্পষ্ট শোনা যায়, থেকে থেকে হচ্ছে। বিকৃত চাপা শব্দ ভেসে আসছে মাথার ওপর থেকে। রাম 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 রাম। পাইকদের কণ্ঠে বিপত্তারিণী মন্ত্রও সোচ্চার হয়ে ওঠে। নবাবের গম্ভীর মুখ, তার টর্চের আলো ডালপাতার ঘন আবরণ ভেদ করে ঘোরাফেরা করে। ওই যে কি যেন একটা সাদা রঙের, জলের ধারে ডালপালার ভেতরে। তবে সেটা যে কি বস্তু বোঝা গেল না। মানুষ না জন্তু না অন্য কিছু। খানিক আলো ফেলার পরও কিন্তু বস্তুটি নড়ে চড়ে না। ফলে অস্বস্তি আরো বাড়ে। চারিদিক নিস্তব্ধ, থমথমে, শুধু ঝিঝির একটানা তীব্র রব। কি ওটা? কি ঘটবে? আশঙ্কায় ধকধক করে হৃৎপিণ্ডগুলো। রঘু, গাছে ওঠ, দেখ ওটা কি। নবাব হুকুম দিলেন। 5 হাত লম্বা মিশকালো রঘু সর্দার, সাক্ষাৎ যমদূত সদৃশ, যাকে আচমকা দেখলে বাচ্চা ছেলে কোঁকিয়ে কেঁদে ওঠে, বড়দেরও বুক গুড়গুড় করে। সেই রঘু কাতস্বরে বলে উঠল, হুজুর, মা বাপ। নবাব কটমট করে তাকিয়ে বন্দুকের নল রঘুর দিকে তাক করলেন। বাস, রঘু কাঁপতে কাঁপতে গাছে উঠতে শুরু করলো। একটা টর্চের আলো তাকে অনুসরণ করলো, আর একটা আলো স্থির হয়ে থাকে ওই সাদা বস্তুটার গায়ে। বন্দুক তৈরি, কারো মুখে টু শব্দতেই প্রস্তুত পাইকরাও। বেগতিক বুঝলেই মার বেঁধে দৌড়। এডাল সেডাল করে রঘু ক্রমে সেই বস্তুটার কাছে হাজির হলো। কিছুক্ষণ পরে তার উত্তেজিত কণ্ঠ শোনা গেল সাদা বস্তুটার কাছাকাছি পৌঁছানোর ঠিক পরেই। কি তবে ওই সাদা বস্তুটা? সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। হুজুর, এই যে একটা মানুষ গাছের ডালে আটকে আছে, গায়ে রক্ত মাখা। জ্ঞান আছে? নবাব জিজ্ঞাসা করেন। আগে ঠিক বুঝছি না, দুটো ডালের মাঝখানে জোরে আটকে ঝুলছে। নবাব অন্যদের বললেন, তোরা ওঠ গাছে, সাবধানে নামা লোকটাকে। এখন আর ভয় কি? আজ তো মানুষ যখন। কয়েকজন চটপট উঠে পড়লো গাছে। লোকটাকে নামানো হলো মাটিতে। তার প্রাণ আছে, তবে জ্ঞান নেই, ঠান্ডা শরীর। ওষুধপালা দিয়ে মাঝে মাঝে ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে হয়তো। লোকটা মাঝবয়সী দেখে মনে হয় গরিব। পরনে কেবল একটা ছেঁড়া বিবর্ণ হলুদ রঙের লুঙ্গি। ওই লুঙ্গিটাই সাদা দেখাচ্ছিল নিচ থেকে। তার বাঁ পায়ের উরুর মাংস কতগুলো গভীর ক্ষত, রক্ত বেরোচ্ছে কাটা থেকে। লোকটাকে ধরাধরি করে বোটে নিয়ে তোলা হলো। ওষুধপালা দেওয়ার ফলে শব্দটা গলা দিয়ে বেরোচ্ছিলই, এখন রক্তটাও বন্ধ হলো। বাঁধা হলো ব্যান্ডেজ। এরপর বাতাস, সেঁক ইত্যাদি অনেক শুশ্রূষা চলল। আধ ঘন্টাটেক পর লোকটির চোখ মেলল। আলো আর লোকজন দেখে সে প্রথমে ধরফর করে উঠে বসলো। আসলে বসার চেষ্টা করলো। তাকে তক্ষুনি চেপে ধরে শুইয়ে দিল মাঝিরা। লোকটি অমনি মিনমিন করে বলল, আমি আমি কোথায়? রঘু বললে, তুমি নবাব সাহেবের বোটে ওই গাছে উঠেছিলে কেন? তোমার পা কাটলো কি করে? কি হয়েছিল? গাছে? লোকটি অবাক হয়ে বলে, কই, আমি তো কোনো গাছে উঠিনি। হ্যাঁ হ্যাঁ উঠেছিলে, আমরা তোমায় নামালাম যে, ঝুলছিলে ডালে, বলল রঘু। ও বুঝেছি, কুমির। ওহ! লোকটা খুব অবসন্ন হয়ে পড়েছিল। আরো কথা বলার আগেই সে আবার অজ্ঞান হয়ে গেল। খানিক পরে চেতনা ফিরে আসতে একটু সুস্থ হয়ে সে বর্ণনা করলো তার ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী। খালের জলে দাঁড়িয়ে সে জাল দিয়ে মাছ ধরছিল সাঁঝের ঝোঁকে। হঠাৎ তাকে কুমির ধরে। উরুর কাছে কামড়ে ধরে কুমিরটা তাকে টেনে নিয়ে যেতে থাকে। একবার ডুবছে, একবার ভাসছে।
মৃত্যু নিশ্চিত জেনে সে মরিয়া হয়ে ওঠে। হাত বাড়িয়ে পায় কুমিরের মুখ, হাতড়ে হাতড়ে দুটো চোখ বুজে বের করে নেয়, দু হাতের দুই তর্জনী সোজা ভরে দেয় কুমিরের মুখ দু চোখের ভেতর। একেবারে পুরো আঙুল, সঙ্গে সঙ্গে জান্তব কণ্ঠের এক বিকট চিৎকার, আর্তনাদ, এবং পরক্ষণেই প্রচন্ড ঝটকায় কুমির তাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আর কিছু মনে নেই, হুঁশ ছিল না তার। বোঝা গেল আহত ক্ষিপ্ত কুমিরের মুখ থেকে ছিটকে এসে সেই গাছের ডালে আটকে গিয়েছিল, আর কিছুক্ষণ এমনিভাবে থাকলে মরেই যেত। নেহাত বরাত জোর, তাই বেঁচে গেল। জেলের পর ছালিমুদ্দি বরাবর নবাবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো তার প্রাণ রক্ষা করার জন্য। বোট আবার ছাড়লো। ছালিমুদ্দির গাঁ গঞ্জের পাশেই। গঞ্জের ঘাটে বোট যখন থামলো তখন বেশ রাত হয়েছে, লোকজন কেউ প্রায় নেই বাইরে। ছালিমুদ্দি নেমে গেল, বলল সে একাই বাড়ি যেতে পারবে। জেলে পাড়ায় ছালিমুদ্দির ছোট্ট কুটির। খুঁড়িয়ে খুঁড়িয়ে ছালিমুদ্দি যখন তার বাড়ির সামনে পৌঁছলো তখন গ্রাম নিঝুম। শুধু ছালিমুদ্দির বাড়িতে শোনা যাচ্ছে মরা কান্নার রব। কারণ কে একজন ইতিমধ্যে তার বাড়িতে খবর পৌঁছে দিয়েছে যে সে ছালিমুদ্দিকে কুমিরে খেয়েছে। সে নাকি নিজের চোখে দেখেছে। ছলু মিয়াকে কুমিরে টেনে নিয়ে গেল জলের ভেতর, দেখেই সে দৌড়ে গ্রামের দিকে সংবাদ দিয়েছে তার বাড়িতে। ছালিমুদ্দি পরম উৎসাহে হাঁক পারলে, কই গো, বেরিয়ে এসো, দেখো আমি ফিরে এসেছি। ব্যাস, কান্না বন্ধ, সব চুপ। সঙ্গে সঙ্গে দরজা জানলায় ঝপাঝপ কুলুপ পড়ল। কুমিরের মুখ থেকে কেউ আবার ফিরে আসে নাকি? তবে কার গলা এত রাতে? নিশ্চয়ই ছালিমুদ্দির প্রেত। সর্বনাশ! ঘরের মধ্যে আতঙ্কে কাঁপতে থাকে ছেলে মিয়ার ছেলে বউ। হে খোদা, এ কি উপদ্রব! অপঘাতে মৃত্যু যে, তাই বুঝিয়ে সব অলক্ষণে কাণ্ড। ছালিমুদ্দি অনেক ডাকাডাকি, অনুনয় বিনয় করলো, বোঝালো, অভয় দিল, কিন্তু দরজা কেউ খুলল না। জেলে পাড়ায় একটি প্রাণীয় সাহসে ভর করে বেরিয়ে এলো না সত্যি মিথ্যে যাচাই করতে। শুধু এক দুঃসাহসী ঘরের ভেতর থেকে বলল চেঁচিয়ে, আসল ছালিমুদ্দি হও তো কাল দিনমানে এসো। অর্থাৎ প্রমাণ চাই। ভূত দিনের আলোয় বেরোতে পারে না, এই তাদের বিশ্বাস। হতাশ ক্লান্ত ছালিমুদ্দি তখন আবার গুটি গুটি নবাবের বোটেই ফিরে গেল। চেনাশোনা আর কারো কাছে যেতে তার ভরসা হলো না। ব্যাপার শুনে নবাব তো অবাক, খুব খানিক হাসলেন, আবার চটলেনও, ওদের কুসংস্কারের কথা ভেবে। যা হোক, ছালিমুদ্দি সে রাতটা বোটেই কাটালো পরম আনন্দে। গরম মাছের ঝোল আর ভাত খেয়ে দিব্যি চাঙ্গা হয়ে উঠল, ঘুম দিল টেনে। সকালে সে আবার গেল বাড়িতে। দিনের বেলা তাকে দেখে আর কারো সন্দেহ রইল না, এই স্বয়ং ছলি মিয়াই বটে, ভূত প্রেত নয়। এবার আনন্দের রোল উঠল তার ঘরে। আবার পরের বছর নবাবের বোট এসে ভিড়েছে সেই গঞ্জের ঘাটে। হঠাৎ একজন এসে নবাবের সামনে ঘাড় নুইয়ে কুর্নিশ করে দাঁড়ালো, বলল, সেলাম হুজুর, ভালো আছেন তো? চিনতে পারেন আমায়? নবাব দেখলেন সেই ছালিমুদ্দি, তার হাতে মাছ ধরার জাল। তিনি বললেন, কেমন আছো ছালিমুদ্দি? হুজুর, আছি কোনো রকমে, আপনার কৃপায়। তা ওই খালে আর নামো না তো মাছ ধরতে? আগে তা নামি বই কি। ছালিমুদ্দি জবাব দেয়, সে কি, যদি ফের কুমুদে ধরো তখন? ধরলে মরবো, নসিবে যা আছে তা হবে, কিন্তু জেনে শুনে নামবো কেন খালে? নবাব কিঞ্চিত উত্তপ্ত হন। ছালিমুদ্দি করুণ ভাবে বলে, কি করব হুজুর, পেটের জ্বালা, মাছ না ধরলে যে অন্ন জুটবে না। আমাদের মতো গরিব মানুষের কি অত ভাবনা করলে পোষায়? তাহলে নসিবের জোরে বেঁচে গেল তো ছালিমুদ্দি, খোদার কৃপায় এবং নবাবেরও কৃপায়। তাহলে কেমন লাগলো তোমাদের গল্পটা? কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমাকে অবশ্যই জানাবে। আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন সবাই। বাংলাদেশ থেকে যারা গল্প শুনছেন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ও গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা গল্প শুনছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ, আমার প্রণাম। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, আমি আরো অনেক নতুন নতুন গল্প বলতে পারবো আর দিতে পারবো ডায়েট টিপস। আজকে ডায়েট টিপসের মতোই একটা কুকিং টিপসও দিই। সেটা হলো, যখন আমরা কোনো কিছু রান্না করি, তেলে যদি জল সমেত কিছু দিই, তাহলে তেলটা ছিটে, গরম তেলটা আমাদের গায়ে এসে লাগে এবং ফোসকা ফেলে দেয়। কিন্তু আমরা যদি জিনিসটা ছাড়ার আগে ওই গরম তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে সবজি বা মাছ যাই হোক, খানিকটা হলুদ ছিটিয়ে নিই গরম তেলে,
তাহলে কিন্তু সবজি বা মাছ কিছু দেবার পরে আর সেটা ছিটে আমাদের গায়ে এসে লাগবে না। এটা একটা টিপস। আর গুড় চিনির থেকে ভালো, তাই গুড় সবাই যদি খান চিনির বদলে তাহলে অনেক বেশি উপকার পাবেন। আজ তবে এই অবধি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরো নতুন নতুন ডায়েট টিপস জেনে নিন আর শেয়ার করুন আর গল্প শুনুন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, শীতে সাবধানে থাকুন, আনন্দে থাকুন। আজ তবে আসি, টাটা।